ফাঁসি হলো না। আরজি করের খুন এবং ধর্ষণের মামলায় যার অপরাধ প্রমাণিত হয়েছে আদালতে, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসির সাজা শোনায়নি আদালত। তার সাজা শোনানো হয়েছে যে তার আমৃত্যু কারাদণ্ড হবে। কিন্তু কেন ফাঁসি হলো না? যতজন স্টেক হোল্ডার্স এই মামলায় রয়েছেন, রাজ্য সরকার, প্রশাসন বলুন, মুখ্যমন্ত্রী বলুন, জুনিয়র চিকিৎসকরা বলুন, এমনকি নির্যাতিতার বাবা মা, বেশিরভাগই কিন্তু আঙুল তুলেছিলেন ফাঁসির দিকে। বেশিরভাগই তারা দাবি করেছিলেন যেন ফাঁসি দেওয়া হয়। যেমন নির্যাতিতার বাবা মা, তারা এজলাসে উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে তারা সর্বোচ্চ যে সাজা, ফাঁসির সাজা, সেটার আবেদন করেছেন। তাদের আইনজীবী সেই আবেদন করেছেন। এমনকি তারা জানিয়ে দিয়েছিলেন যে এই ফাঁসিটাই শেষ নয়, বরং এটা প্রথম ধাপ। এরপর তারা দাঁতে দাঁত চেপে লড়াই আরো চালিয়ে যাবেন। কিন্তু সেই ফাঁসির সাজা শোনানো হলো না। এখন প্রশ্ন অবশ্যই এটা উঠছে যে এই বিষয়টা কি তাহলে হাইকোর্টে যাবে? যেমন একাধিক প্রশ্ন উঠেছে যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এর সঙ্গে আরো অনেকে জড়িয়েছিলেন। সেই তদন্তের দাবি যদি হাইকোর্টে যায়, তাহলে সঞ্জয় রায়ের কেন ফাঁসি হলো না? সঞ্জয় রায়েরও যেন ফাঁসির ঘোষণা হয়, এই বিষয়টাও কি তাহলে এবার হাইকোর্টে যাবে? আরজি করে সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মার দুটো মুখ্য দাবি ছিল, দুটো প্রশ্ন ছিল। এক হচ্ছে সঞ্জয় রায়, যার বিরুদ্ধে সমস্ত অপরাধ প্রমাণিত হয়েছে আদালতে, তার যেন সর্বোচ্চ সাজা হয়, তার যেন ফাঁসি হয়। এবং দুই হচ্ছে এই অপরাধের সঙ্গে আরও কারা কারা জড়িত, আরও লোকজন যদি জড়িত থাকে তাদের নামও যেন সামনে আসে এবং তারাও শাস্তি পায়। তাহলে সেই বাবা মার প্রথম যে দাবিটা ছিল, সেখানেই কিন্তু তারা ধাক্কা খেলেন। পরের দাবিটা কতদূর বাস্তবায়িত হবে সেটা অবশ্যই প্রশ্নের বিষয়। তাহলে এখানে এর আগের পর্বেও আমি বলেছিলাম আপনাদের যে লোয়ার কোর্টের যিনি বিচারপতি থাকেন, এই এতটা রিস্ক হয়তো তিনি নিতে চাইবেন না, তার উপর প্রেশারও থাকে, সিকিউরিটিরও একটা প্রশ্ন থাকে। সেখানে দাঁড়িয়ে এই বিচারপতি সত্যি কি সেফ খেললেন? তিনি কি এটাই বুঝিয়ে দিলেন যে ফাঁসি যদি দিতেও হয় সেটা যেন হাইকোর্ট দেয়, উচ্চতর আদালতে সেটা ডিসাইড হোক? তিনি এটার মধ্যে নেই। এই গোটা বিষয়টার মাধ্যমে বিচারপতি যেটা করলেন অত্যন্ত সুচারুভাবে, সেটা হচ্ছে ফাঁসির সাজা যদি উনি শুনিয়ে দিতেন, সঞ্জয় রায়ের পরিবারের তরফ থেকেও এটাকে চ্যালেঞ্জ করা হতো না, অর্থাৎ এই সাজাটা নিয়ে এগোনোর আর কোনো পরিসর খোলা থাকতো না। কিন্তু এই যে ফাঁসির সাজা শোনানো হলো না এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হলো, ইনভেরিয়েবলি এটাকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে যাওয়া হবে। নির্যাতিতার পরিবার বলুন কিংবা সিবিআই এর আইনজীবী বলুন, তারা অবশ্যই এটা চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে যাবেন এবং ফাঁসির দাবি আবারও করবেন। সেক্ষেত্রে সেই পরিসরটা খোলা থাকলো। অর্থাৎ ফাঁসির সাজা একবার যদি এখানে শোনানো হয়ে যেত, সেটা ক্যান্সেল হওয়া বা সেটাকে নিয়ে এগোনোর আর কোনো আলোচনার আর কোনো জায়গা পড়ে থাকতো না। কিন্তু এর মাধ্যমে বিচারপতি যেটা করলেন, যেটা অবশ্যই হায়ার কোর্টে যাবে, ভবিষ্যতে ফাঁসি হতেও পারে সেই সম্ভাবনার জায়গাটাও খোলা থাকলো, এবং সেই সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে হায়ার কোর্টের বিচারপতিরাই সেটা নেবেন, সেই জায়গাটাও তিনি নিশ্চিত করলেন। আমার ঘাড়ের ওপর পড়বে না, আমি সেফলি এখান থেকে বেরিয়ে গেলাম। কারণ এরপর এক এক করে আমি যখন আপনাদের প্রতিক্রিয়াগুলো শোনাবো যে আমাদের রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করেছেন, নির্যাতিতার বাবা মা, এই সিভিক ভলেন্টিয়ারের পরিবার, সাধারণ মানুষজন, বেশিরভাগই সবাই কিন্তু এই ফাঁসির দিকেই ঝুঁকেছিলেন। তারা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের দিকে যাননি। যেমন এই নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে বক্তব্য, তার মতামত তিনি সামনে রেখেছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন যে এই ঘটনায় প্রথম থেকে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে সব থেকে বেশি অভিযোগের আঙুল উঠেছে, তাদের থ্রেট কালচারের বিরুদ্ধে আঙুল উঠেছে, অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফাঁসির সাজা তো আমরা চেয়েছিলাম, সেই দাবি আমি করেছিলাম এবং প্রথম আমি সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম, সবাই নেমেছিলেন। এর আগে বেশ কয়েকটা ধর্ষণ এবং খুনের ঘটনায় আদালতের তরফ থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। তবে আদালতের এই সাজা ঘোষণা করতে কিছুটা সময় লাগে, কারণ বিচারপতিদের সব দিকটা খতিয়ে দেখতে হয়। কিন্তু আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন, সেটা হচ্ছে পুলিশ খুব ভালো কাজ করেছে। এরপরে সেই জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন প্রতিবাদ করেছিলেন, তাদেরকেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই সাজা ঘোষণা, এই রায় নিয়ে তাদের কি মতামত। বিশেষ করে যারা আমরণ অনশনে বসেছিলেন, তাদের ছেঁকে ধরেছিলেন সাংবাদিকরা, তারাও তাদের মতামত সামনে রেখেছেন। কিছু চিকিৎসক জানিয়েছেন যে ফাঁসির সাজাই শোনানো উচিত, কিছু চিকিৎসক আবার এই ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে মত রেখেছেন, কিছু চিকিৎসক আবার বলেছেন যে এই সাজা ঘোষণা বা রায় ঘোষণা নিয়ে মতামত দেওয়াটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু কিছু প্রশ্ন সকলের মধ্যেই রয়ে গেছে। যেমন
যেমন আরজি করের ডক্টর অনিকেত মাহাতো, এই আন্দোলন প্রতিবাদ অনশনের একজন অগ্রণী মুখ হিসেবে আপনারা তাকে চিনেছেন। ডক্টর অনিকেত মাহাতো প্রশ্ন করছেন যে আমরা তো অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলাম, কিন্তু সঞ্জয় ছাড়া আর কে কে জড়িত সেগুলো জানা দরকার, সেই নামগুলো তো এখনো সামনে এলো না। কিংবা SSKM এর যিনি জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়, তিনি বসেছিলেন অনশনে, তিনি বলছেন সঞ্জয় রায় তো ধরা পড়লো, যারা ধরা পড়লো না, যাদের ধরা গেল না এবং সেই সুযোগটা করে দেওয়া হলো, তাদের কি হবে? দুটো দিক বড় কঠিন দিক। এক হচ্ছে যে দোষ করেছে, দোষী বা অপরাধী, তার পরিবারের দিক, এবং আরেক হচ্ছে যার বিরুদ্ধে এই অপরাধ, সেই নির্যাতিতার পরিবারের দিক। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, সে গ্রেপ্তার হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, এই অপরাধের সাজা শুনিয়েছে আদালত, কিন্তু তার পরিবারের কি বক্তব্য? এই সঞ্জয় রায়ের এক দিদি রয়েছে। দেখুন, এখন সঞ্জয় রায়কে যে সাজা দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, পরবর্তীকালে তার কোনো পরিবর্তন হবে কিনা জানা নেই, তবে আপাতত এই সাজাকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় নেই সঞ্জয় রায়ের পরিবার, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দিদি। সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এই দিদি কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে একবারও দেখা করতে যাননি, দেখা করতে চাননি, বরং গ্রেপ্তার হওয়ার পরে এই দিদি বলেছিলেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন দেওয়া হয় এই অপরাধ প্রমাণিত হলে, এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভাইয়ের সঙ্গে তার যোগাযোগ নেই, দেখা করতে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, এবং এখন এই সাজাকে চ্যালেঞ্জ করারও যে কোনো প্রশ্ন উঠছে না সেটাও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই সাজা ঘোষণার আগে কোর্টের বিচারপতি সঞ্জয় রায়ের কাছে জানতে চেয়েছিলেন যে তার বাড়িতে কে কে আছে। সঞ্জয় রায় তার মায়ের কথা জানিয়েছিলেন, এবং বিচারপতি প্রশ্ন করেন যে মায়ের সঙ্গে যোগাযোগ আছে কিনা বা কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে কিনা। সেখানে সঞ্জয় রায় বলে দেন যে না, কেউ দেখা করতে আসেননি, কারোর সঙ্গে তার যোগাযোগ নেই। সঞ্জয় রায়ের মা, তাকে কতটা জানানো হয়েছে এই যে সাজা ঘোষণায় যে অপরাধী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, সেই সমস্ত কিছু কি জানানো হয়েছে? এর উত্তরে দিদি বলছেন মায়ের মানসিক স্থিতি তো ঠিক নেই, তাকে সবকিছু জানানোও যায় না। সঞ্জয় রায়ের পরিবারের তরফ থেকে কিন্তু কোনো উকিলও ঠিক করা হয়নি সঞ্জয় রায়ের জন্য। এইটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ আজ সঞ্জয় রায় যদি খুব বিত্তবান পরিবারের একজন মানুষ হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের যে মন্তব্য পরিবারের তরফ থেকে সেগুলোও অন্যরকম শোনা যেত, আইনজীবীদের গলাতেও অন্যরকম সুর শোনা যেত, তাকে নির্দোষ বলারও নিশ্চয়ই অনেক রকম প্রচেষ্টা হতো। এই মুহূর্তে একটা বই আছে ব্ল্যাক ওয়ারেন্ট, এই যে বইটা, এটা হলো বই ব্ল্যাক ওয়ারেন্ট, যেটা থেকে একটা ওয়েব সিরিজও হয়েছে, এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। বইটা হচ্ছে একজন জেলারের জীবনী, তিনি যে বিভিন্ন ঘটনাগুলো দেখেছেন সেই সমস্ত কিছু তিনি বর্ণনা করেছেন, এবং তিনি সেখানে বলছেন যে কিভাবে কুখ্যাত থেকে কুখ্যাত অপরাধ করে অপরাধীরা, ইভেন খুনের মতো মামলায় খুন করে অপরাধীরা জেলের ভেতরে এসে মহানন্দে প্রাচুর্যের মধ্যে ঘুরে বেড়ায়। এমনকি আপনাদের নিশ্চয়ই মনে আছে জেসিকা লাল মার্ডার কেস, সেই কেসে যাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল সেই ব্যক্তি জেলের মধ্যে ঢুকে কিভাবে প্রাচুর্যের মধ্যে দিন কাটাতো এবং পরবর্তীকালে জেল থেকে বেরিয়েও গিয়েছিল। তো আমরাও দেখেছি বড় বড় দুর্নীতির মামলায় ধনী ব্যক্তিরা, বড় বড় লোকজন, নেতা টেতা, তারা যখন জেলে গেছেন তাদের পরিবারের তরফ থেকে কি ধরনের কথা বলা হয়েছে, তাদের আইনজীবীরা কি ধরনের কথা বলেছেন, কতটা নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং পরবর্তীকালে তার পরিণতিও কি সামনে আমাদের এসেছে। এখানে সঞ্জয় রায়ের হয়ে লিগাল এডে যে মহিলা আইনজীবী দাঁড়িয়েছেন তারও সেভাবে ব্যক্তিগত কোনো চার নেই, তার ওপরে যারা রয়েছেন ওপর মহলের লোকজন, তারা এই কেস গেলে বাঁচেন, এমনিতেই তাদের ওপরে প্রচুর প্রেশার, প্রচুর ওয়ার্কলোড রয়েছে। তো এখানে দাঁড়িয়ে এখন বিষয়টা হচ্ছে যে বাইরের কোনো মানুষেরও সঞ্জয় রায়ের জন্য সেভাবে দরদ উতলে ওঠার কোনো বিষয়ই নেই, প্রশ্নই উঠছে না। অ্যান্ড দ্য আইরনি ইজ ইট শুডন্ট এক্সপেক্ট আস টু। এইখানে সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা হয়েছে, সঞ্জয় রায়ের বিচার করেছে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা, এইটার উপরে প্রশ্ন তোলা একেবারেই কাম্য নয়। কিন্তু আইনজীবী, তার উপরে কি প্রশ্ন তোলা যায়, তাকে কি প্রশ্ন করা যায়? এই দিক থেকেও একটু ভেবে দেখতে পারেন যে বিষয়টা কিন্তু বিত্তবান হলে অনেকটা আলাদা হতে পারত। এটাই নিয়ম, মানে যত গুড় ঢালা হবে ততই পায়েস মিষ্টি হবে। আইনজীবী বলুন, পরিবার বলুন, সম্পত্তি থাকলে দরদ উঠলে ওঠে, সম্পত্তি থাকলে নির্দোষ বারবার বলা যায়, নির্দোষ প্রমাণের বারবার চেষ্টাও করা যায়, এইটাই নিয়ম। আর এর ঠিক উল্টো দিকে রয়েছেন সেই নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা মা, যারা এতটা লড়াই করে এতটা পথ এসেছেন, কিন্তু এখন যত তাদের দেখছি, তাদের কথা শুনছি, বিশেষ করে তাদের সাক্ষাৎকারগুলো শুনছি, ততই যেন কোথাও একটা গিয়ে তাদের কথা বলতে হোঁচট খাচ্ছি। কারণ একজন মেয়ে হিসেবে, একজন সন্তান হিসেবে বারবারই মনে হচ্ছে যে আমি যদি আমার বাবা মাকে এতটা অসহায় জায়গায় দেখতাম তাহলে আমি অবশ্যই ভেঙে পড়তাম। আমার বাবা মা যদি আমাকে এই অসহায় পরিস্থিতিতে দেখতেন তারাও ভেঙে পড়তেন। আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের আবেগ আছে, আমরা তো পাষাণ নই।
আজকের এই সাজা ঘোষণা, এই রায় ঘোষণার পরে সেই বাবা মা তারা যদি ক্ষণিকের একটু শান্তি পানও, কিন্তু এরপরে যদি তারা আরও আশা করে থাকেন, আরও কিছু খোঁজেন, আরও নাম, আরও অপরাধীরা সামনে আসবে, শাস্তি পাবে, এই আশা যদি তারা করেন, তাহলে তাদের এখনো অনেকটা দীর্ঘ এবং কঠিন পথ পেরোতে হবে। তার কারণ চারিদিকে কিন্তু নেকড়ে বাঘের পাল একেবারে ওঁত পেতে বসে রয়েছে এবং সূর্য অস্ত যাচ্ছে দিগন্তের পারে। আরজি করের এই ঘটনা, এই কাণ্ড, এই মামলায় ফুল স্টপ লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেকেই বসেছিলেন। আজ এই পরিস্থিতি, এই আপডেট এগুলো সামনে আসার পরে আবার একটা নতুন প্যারাগ্রাফ লেখা তাদের জন্য কঠিন হবে। এবং এখানেই বলে রাখি, একদিকের সংবাদ মাধ্যম যেমন এই ঘটনাকে হাইলাইট করার জন্য, ওপরে নিয়ে আসার জন্য চেষ্টা করছে, তেমনি আরেক দিকের সংবাদ মাধ্যম কিন্তু এই গোটা ঘটনায় একটা ফুল স্টপ লাগিয়ে দিয়ে সমস্তটা ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। অর্থাৎ এই মুহূর্তে একটা মিডিয়া ওয়ার চলছে, একটা পলিটিক্যাল ওয়ার চলছে। আর এতগুলো যুদ্ধের মাঝখানে পড়ে দুটি অসহায় মানুষ, দুটি মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা এই যে লড়াই করে এতদূর এসেছেন, তাদের ক্ষত, তাদের সমস্ত কিছু হারিয়ে যাওয়া নিয়ে তারা লড়াই করছেন, কতদূর তারা যাবেন সেটা আপাতত সময়ের হাতেই ছেড়ে দিলাম। এবং আপনি, হ্যাঁ আপনি যিনি এই পর্বটা দেখছেন, আপনি কি ভাবছেন? আপনি যিনি এই পর্বটা দেখছেন, যিনি এই গোটা ঘটনাটা দেখেছেন, প্রথম থেকে ফলো করেছেন, যিনি প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন, আজ এই সাজা ঘোষণা নিয়ে আপনার কি মত? আজ কিন্তু চুপ করে থাকবেন না প্লিজ। আজ কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে আপনি কি ভাবছেন। কারণ আজ থেকে 10 বছর 15 বছর বাদেও যখন এই পর্বটা কেউ দেখবেন, সেদিন কি হয়েছিল, কি সাজা ঘোষণা হয়েছিল, কার কি মতামত ছিল, সেটা যখন কেউ দেখবেন, তখন তারাও যেন জানতে পারেন যে সেই দিন সাধারণ মানুষ কি ভাবছিলেন, তাদের কি মত ছিল এই সাজা ঘোষণা, এই রায় নিয়ে। তাদের মধ্যে কি অভিমান ছিল, তাদের আবেগ, তাদের বুদ্ধি কি বলছিল, তাদের যুক্তি কি বলছিল, সেটা যেন তারাও জানতে পারেন। ইতিহাস কিন্তু আপনাকে ইতিহাসের অংশ হওয়ার একটা সুযোগ দিচ্ছে, সেই সুযোগ আপনাকে গ্রহণ করতে হবে। আপনি জানাবেন আপনার মতামত কি। আমি আমার ভাগটা করেছি, আমি এই পর্বটা প্রস্তুত করেছি, সমস্ত দিকের কথা আপনাদের সামনে রেখেছি। এর পরের ভাগটা আপনাদের করার কথা। জানিয়ে দিন আজকেও, এবং আগামী প্রজন্মকেও জানিয়ে দিন, আগামী দিনের জন্যেও জানিয়ে রাখুন যে সেই দিন এই নিয়ে আপনার সুচিন্তিত মতামত কি ছিল, আপনি কি ভাবছিলেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের দিন অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন।